আপনি সফরকে কিভাবে দেখছেন? যদি মালয়েশিয়া দিয়ে শুরু করি, আপনি আপনার মন্তব্য শুনি। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক তো অনেক পুরনো এবং এটা শুরু হয়েছিল জেনারেল জিয়ার সময়ে। তখন উনি যখন মালয়েশিয়াতে সফর করেন, তারপরে আমাদের মালয়েশিয়াতে শ্রম বাজার উন্মুক্ত হয়। মালয়েশিয়ার সাথে আমাদের প্রযুক্তি, তারপরে ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়। তো সেই ধারাবাহিকতায় মানে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন 1992 সালে একটা পূর্ণাঙ্গ চুক্তি হয়, যার প্রেক্ষিতে ব্যাপক হারে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পায়। তো এই সম্পর্কটার বাইরে হচ্ছে যে দুটা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ, ওআইসির সদস্য। মালয়েশিয়া মুসলমান বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র। এখন আমাদের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান উনি মালয়েশিয়াতে গিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ান সরকার, এই যে গানটার কথা আপনি বললেন, এই গানটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? একটা আন্তরিকতা, হৃদ্রতা। দুইটা ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে যে হৃদ্রতা, উনি আরো বলেছেন যে আপনার মানে জনাব তারেক রহমানের বাবার সাথেও তার দেখা হয়েছে, তার মার সাথেও তার দেখা হয়েছে। তাদের সংগ্রামের কথা তিনি জানেন, তাদের কষ্টের কথা তিনি জানেন, রাজনৈতিক প্রেক্ষিতগুলো তিনি জানেন। সুতরাং এগুলো অনেক কিছু আছে যেগুলো ফরমাল সম্পর্কের বাইরে, এটা আন্তরিকতার মধ্যে আপনার চলে যায়। তো সেই জিনিসটাই মানে তাই উনি বোঝাতে চেয়েছেন, এবং এই গানটার মাধ্যমে যে জিনিসটা উনি তৈরি করেছেন, মানে যেটা প্রচার করেছেন, সেটা কিন্তু অন্তর থেকেই করেছেন। এটা ফরমাল কোনো বিষয় না, এটা আন্তরিক বিষয়। দুই ভ্রাতৃপ্রতিম, দুইটা ভাইয়ের মধ্যে যে সম্পর্ক থাকে সেটাকে বোঝানো। স্ট্রাগলেরও একরকম সিমিলারিটি আছে। আপনার আনোয়ার ইব্রাহিমের অবশ্যই স্ট্রাগলের একটা ইতিহাস আছে, কিন্তু আপনি যদি রাজনীতি ধরেন, দুজনের রাজনীতি কিন্তু দুই ধরনের। আনোয়ার ইব্রাহিমের রাজনীতি হচ্ছেন আপনার জাতীয়তাবাদী রাজনীতি না, সেটা হচ্ছে একটা ধর্ম মানে ভিত্তিক রাজনীতি, আর বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী। স্ট্রাগলটার কথা বলেছি, বাট স্ট্রাগলটা একই রকম, রাজনীতিতে স্ট্রাগল থাকে। এখন বাংলাদেশে আপনি যদি মালয়েশিয়ার সাথে আরো বিষয়গুলো চিন্তা করেন, আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়ার যে সাইবার জায়া আছে, সেখানে পৃথিবীতে এখন যে সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রেডের যে চিপগুলো তৈরি হয়, সেমিকন্ডাক্টর তৈরি হয়, এগুলো এখন তৈরি হচ্ছে মালয়েশিয়াতে। ফার্স্ট গ্রেডের গুলো তৈরি হয় তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং জাপানে। এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রেডের চিপগুলো, এগুলো লাগে বিমান তৈরির ক্ষেত্রে, জঙ্গি বিমান তৈরির ক্ষেত্রে, আপনার হাইটেক বিভিন্ন জিনিসের ক্ষেত্রে লাগে, মানে তৈরি হয়। তো এইটা বাংলাদেশের যে শিল্প উন্নয়ন বা বাংলাদেশের যে বিভিন্ন খাতে যদি অগ্রগতি সাধিত হয়, একসময় বাংলাদেশের কিন্তু এগুলো লাগবে। এছাড়া বাংলাদেশ মালয়েশিয়া থেকে ব্যাপক পরিমাণ, মানে বিপুল পরিমাণে আপনার পাম অয়েল আমদানি করে। তা আমরা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট দুজনের উপরে। আরও একটা বিষয় খুব মানে একটু কাছাকাছি, মানে যদি আপনি বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার জিডিপি কিন্তু এখন প্রায় কাছাকাছি। যদিও মালয়েশিয়ার মানে মাথা পিছু হয় অনেক বেশি, তার কারণ তাদের লোক সংখ্যা কম আর আমাদের লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু কাছাকাছি চলে গেছি। তার মানে আমরা সামনের দিকে এগিয়ে মানে আস্তে আস্তে যাচ্ছি। হয়তো আমাদের অর্থনৈতিক সক্ষমতা আরও ভবিষ্যতে বৃদ্ধি পাবে যদি আমরা সেভাবে নিজেদেরকে চালাতে পারি। সুতরাং এগুলো তো আপনি কি দৃষ্টিতে দেখবেন? এগুলো কি ইতিবাচক দৃষ্টিতে দেখা যায়? অনেকেই হয়তো বলছেন যে উনি প্রথমে চীনে না গিয়ে মালয়েশিয়া গেলেন কেন? এখন চীনে না গিয়ে উনি মালয়েশিয়া গেলেন, একটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্র মানে আপনার প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটা সেই দেশের স্বার্থ, সেই দেশের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। যেমন আমি আপনাকে এই ক্ষেত্রে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, ওনার দুটো কথা আপনাদেরকে বলতে পারি। কেননা মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে কোনো একটি দেশ থেকে বারবার উদ্বেগ বা সংশয়, বিভিন্ন রকমের কথাবার্তা চলছিল যে উনি এখানে না এসে ওদিকে যাচ্ছেন কেন। তো সেই প্রেক্ষিতে উনি কি বলেছেন, যে কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। এরপরে উনি বলেছেন, যখন আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে তখন আমরা যাব, যখন চীন যাওয়া দরকার হবে আমরা সেখানে যাব, সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন হলে আমরা ভারতেও যাব, মধ্যপ্রাচ্য সফর হবে, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। বাংলাদেশ এখন যে সরকারটি আছে, এই বিএনপি সরকারকে আপনি এই মানে বিভিন্নভাবে সমালোচনা করতে পারেন, এবং আমিও করি, এটা সঙ্গত, বিভিন্ন বিষয়ে তাদের অদক্ষতা আছে।
কিন্তু একটা বিষয়ে এই সরকারকে ক্রেডিট দিতে হয় এবং সেই ক্রেডিটটা 100-র মধ্যে মনে হয় 90 দিতে বিভিন্ন হয়। বিষয়ে অদক্ষতা আছে, কোন কোন জায়গায় না, অদক্ষতা সেটা আছে? আপনি রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে আপনি এগুলো থাকেই। একটা নতুন সরকার এসছে, 17 বছর তারা দেশ চালায়নি, প্রশাসনে কিভাবে চলে এগুলো হয়তো বোঝে না ঠিক মতো, এগুলো বুঝতে সময় লাগবে। আচ্ছা, আচ্ছা, কিন্তু আপনার এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই সরকার যে পলিসিটা প্রথম থেকে গ্রহণ করেছে, আপনার যদি স্মরণ থাকে, বিএনপি আসার আগে ঢালাওভাবে কি বলা হচ্ছিল যে ভারতের কাছে দাসখত দিয়ে আসছে, বলা হচ্ছিল কিনা? জি আচ্ছা, শুনেছি। কিন্তু বিএনপি করলো কি গত 4টা মাসে? বিএনপি জেনারেল জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশে অনেক দিন পর স্বতন্ত্র পররাষ্ট্রনীতি একটা দেশ কিভাবে মানে দেখাতে হয় সেটা দেখিয়েছে। এটা শত্রুদেরকেও মানে স্বীকার করতে হবে এবং আমি বিরোধী দলকেও ক্রেডিট দিই যে তারা এটা স্বীকার করেন, এই বিষয়টা অনেকে স্বীকার করেন। যেমন বাংলাদেশ আপনার তুরস্কের সাথে সামরিক কতগুলো সমঝোতাতে গিয়েছে, বাংলাদেশ পাকিস্তানের সাথে কিছু ক্ষেত্রে গিয়েছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি নিরাপত্তা চুক্তি করেছে, বাংলাদেশ তার সাথে যে আপনার এই যে বাণিজ্য চুক্তি যেটা নিয়ে এত সমালোচনা ছিল সেইটাকে কন্টিনিউ করার কথা বলেছে। আচ্ছা, এখন তারপরে চীনের সাথে সম্পর্কটাকে তারা এগিয়ে নিচ্ছে, মুসলিম বিশ্বের সাথে সম্পর্কগুলো এগিয়ে নিচ্ছে। তা আপনি এটাকে কি বলবেন? এটা তো আমাদেরকে প্রথমে বাংলাদেশে দেখিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান, যে যাই বলুক। তো ওনার সেই দেখানো সেই পররাষ্ট্রনীতি আমাদের নিজ একটা স্বাধীন দেশ হিসাবে যেটা করা দরকার, এটা কিন্তু এই সরকার দেখাচ্ছে।